ব্যাংককের একটি মানব পাচারকারী চক্রে ৬ জন গুন্ডাকে হত্যা করে একজন আততায়ী। আর এখানেই তার সাথে একটি মেয়ের পরিচয় হয়, যে আততায়ীকে তার পেশাগত জীবনে এমন একটি অভিজ্ঞতার সম্মুখীন করে যা সে কখনো কল্পনাই করেনি। একজন পেশাগত আততায়ী যে কিভাবে সমাজ থেকে বিকৃত মস্তিষ্কের মানুষরূপী মানব পাচারকারী আবর্জনাকে পরিষ্কার করতে পারে, সেই ঘটনার সাক্ষী হতে চলেছি আজকের গল্পের মাধ্যমে। তাহলে চলো উপভোগ করি ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত চমৎকার ক্রাইম, অ্যাকশন, থ্রিলিং এবং স্নাইপার শটে ভরপুর এলিফ্যান্ট হোয়াইটের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা থাইল্যান্ডের একটি দৃশ্য দেখতে পাই। একটি ঘরে বেশ কয়েকজন মেয়েকে বন্দি বানিয়ে রাখা হয়েছে। খুব দ্রুতই তাদেরকে প্রস্টিটিউশনের কাজে লাগানো হবে। তবে বেশিরভাগ মেয়েদেরকে থাইল্যান্ডের বাইরে পাচার করে দেওয়া হয় এবং থাইল্যান্ডের বাইরের মেয়েদেরকে এখানে আনা হয় একই কাজের জন্য। যারা মেয়েদেরকে দিয়ে এসব কাজ করাতো তাদের উপরে আমরা একজন ব্যক্তিকে নজর রাখতে দেখতে পাই। এই লোকটির নাম হলো কার্টি চার্চ। চার্চ একজন আমেরিকান, আর সে পেশাগতভাবে একজন হিটম্যান। তাকে একজন আমেরিকান নাগরিক কন্ট্রাক্ট দিয়েছে ৬ জন লোককে মারার জন্য, যারা তার মেয়েকে তুলে নিয়ে গিয়েছে এবং মেরে ফেলেছে। তাই আমেরিকান লোকটি চাই চার্চ যেন তাদের সবাইকে মেরে ফেলে। তবে আমেরিকান লোকটির একটি শর্ত ছিল যে কোনোভাবেই যেন সন্দেহের তীর তার দিকে না যায়। এমনভাবে মারতে হবে যেন বোঝা যায় এটি দুই পক্ষের দ্বন্দ্বের মাধ্যমে ঘটেছে, কারণ থাইল্যান্ডে অনেকগুলো দল ছিল যারা এরকম অপকর্ম করে। এজন্য চার্চ তাদের সবার উপরে নজর রাখছিল। যখনই তারা বারের বাইরে আসে তখন সে তাদের উপর হাতে বানানো একটি বিস্ফোরক ছুড়ে মারে, আর প্রায় সবাই মারা যায়। এর মধ্যে আমরা চার্চকে দেখতে পাই একটি ভারী ব্যাগ টেনে নিয়ে যেতে। এই ব্যাগের মধ্যে থাইল্যান্ডের অন্য একটি সন্ত্রাসী দলের লোকের লাশ ছিল। সে তার হাতে একটি বন্দুক রেখে দেয়, যাতে মনে হয় দুই দলের মধ্যে গুলাগুলি হয়ে সে মারা গেছে। তবে এখন চার্চকে দ্রুত সেখান থেকে বের হতে হবে, নইলে সে ফেঁসে যাবে। তাই সে দ্রুত হামলার প্রমাণ মুছতে শুরু করে। এর মধ্যে চার্চ একজন মেয়েকে দেখতে পায়, যে মেয়েটি তার দিকে দেখছিল। এই মেয়েটির নাম ছিল মাই। তবে চার্চ মেয়েটিকে খুব বেশি পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা এই সন্ত্রাসী দলের অ্যাডভাইজার ভুনকে দেখতে পাই। সে জানতে পারে তার দলের লোকেরা বোমা বিস্ফোরণে মারা গেছে, তাই সে খুব চিন্তায় ছিল। সে মনে করে অন্য দলের লোকেদের সাথে তার দলের লোকেদের ঝামেলা হয়েছে, তাই আজ রাতেই যারা তার দলের লোকেদেরকে মেরেছে তাদের উপর হামলা করবে বলে সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আমরা চার্লসকে দেখতে পাই যে তার আমেরিকান ক্লায়েন্ট রাজাধনের সাথে দেখা করতে এসেছে, তার পাওনা টাকা বুঝে নিতে। এই লোকের মেয়েকেই তারা মেরেছে। ক্লায়েন্ট খুবই খুশি হয় যে চার্লস তার কাজটি চমৎকারভাবে করতে পেরেছে কোনোরকম ঝামেলা ছাড়াই। তাই ক্লায়েন্ট তাকে আরো বেশি টাকা অফার করে এবং প্রস্তাব দেয় চার্লস যেন তার এই মারার কাজটি বন্ধ না করে। যতগুলো সম্ভব ততগুলো গুন্ডাদেরকে সে যেন মারতে থাকে। রাজাধনের কথায় চার্লস রাজি হয়। তবে সে জানায় তার আরো বেশি অস্ত্র, হাতিয়ার ও গোলাবারুদের প্রয়োজন তাদেরকে মারার জন্য। এরপর চার্লস একজন ব্যক্তির সাথে দেখা করতে একটি বারে যায়। এই বারের মালিক ছিল জিমি, আর জিমির মূল ব্যবসা ছিল অস্ত্র কারবারের। তার কাছে যে পরিমাণ অস্ত্র রয়েছে তা পুরো থাইল্যান্ডে কারো কাছে নেই। কিন্তু জিমি চার্লসের চোখে চোখ পড়তেই সেখান থেকে পালাতে শুরু করে, কারণ তার মনে হচ্ছে চার্লসকে কেউ পাঠিয়েছে তাকে মারার জন্য। তখন চার্লস জিমির পিছু দৌড়াতে শুরু করে, আর এক পর্যায়ে তাকে আটকাতে সক্ষম হয়। সে জিমিকে বলে, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি তোমাকে মারতে আসিনি, আমি তোমার কাছ থেকে কিছু অস্ত্র-শস্ত্র কিনতে এসেছি। তখন জিমি তাকে তার ওয়্যার হাউসে নিয়ে যায়, যেখানে অস্ত্র রাখা ছিল। ভাইরে ভাই, জিমির কালেকশন দেখে পুরো মাথা নষ্ট। কি নেই তার কাছে? লেটেস্ট মডেলের সব অটোমেটিক, সেমি অটোমেটিক, ভারী, পাতলা, মাঝারি সব ধরনের বন্দুকের কালেকশন রয়েছে জিমির কাছে। তখন চার্লস তার কাছ থেকে একটি স্নাইপার রাইফেল সংগ্রহ করে। সে বলে তার কেবলমাত্র একটি শক্তিশালী স্নাইপার রাইফেল হলে চলবে। রাইফেল নিয়ে চার্লস চলে যায় একটি টেম্পল টাওয়ারে, যেখানে থেকে সে তার পরবর্তী মিশন শুরু করবে। এই টেম্পল টাওয়ার থেকে কিটিক্যাট হোটেলটি দেখা যায়, যেখানে সন্ত্রাসী দলের লোকেরা ছিল। চার্লস জানে এখানে ঝামেলা হতে পারে, আর এই ঝামেলার শুরু সে করতে চায়, অর্থাৎ সে তাদের উপরে হামলা করবে। এর ফলে দুই পক্ষের মধ্যে দাঙ্গা ফ্যাসাদ শুরু হয়ে যাবে। কিন্তু চার্লস জানে এই কাজটি করতে তার অনেক সময় লাগবে, তাই সে তার মিশনের টাকা পয়সাগুলো টাওয়ারের একটি জায়গাতে লুকিয়ে রাখে। এরপর সে নিচে নেমে আসে, আর নামার পথে সিঁড়ির একটি স্টেপ খুলে রাখে, যাতে করে কেউ আসলে সে টের পেয়ে যায়। এরপর সে তার স্নাইপার রাইফেলটি হোটেলের দিকে নিশানা সেট করে, যাতে খুব দ্রুত সে শট নিতে পারে।
সকল প্রস্তুতি শেষে চার্লস ডিনার করতে শুরু করে। ডিনার শুরু করতেই যাবে এই সময় সে খেয়াল করে টাওয়ারে কেউ একজন লোক এসেছে। তখন সে চেক করে দেখতে পায় এটি ছিল সেই মেয়েটি যে তাকে ওই গুন্ডাদেরকে মারতে দেখেছিল। চার্লস ওই মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো আর আমার লোকেশন তুমি কিভাবে পেলে? তখন মেয়েটি, যার নাম ছিল মাই, সে বলে, আমি তোমাকে ওই লোকগুলোকে মারতে দেখেছি, তুমি তাদেরকে মেরে ভালো কাজ করেছো, তাই আমি তোমাকে সাহায্য করতে এখানে এসেছি। মেয়েটির মুখে এই কথা শুনে চার্লস আরো বেশি রেগে যায়, কারণ সে মেয়েটির উপর বিশ্বাস করতে পারছিল না। তাই সে টেম্পলের খুঁটির সাথে মেয়েটিকে বেঁধে রাখে। কিন্তু মাই বারবার তাকে এটা বলে বোঝাতে থাকে যে সে চার্লসের সাহায্য করতে চায়। কিন্তু চার্লসের মনে ভয় ধরে গেছে। সে মনে করে যদি সে তাকে ছেড়ে দেয় তাহলে মেয়েটি বাইরে গিয়ে সবাইকে তার প্ল্যান সম্পর্কে জানিয়ে দেবে। এক পর্যায়ে চার্লস মেয়েটির মুখে পট্টি দিয়ে বন্ধ করে দেয় যাতে সে আওয়াজ করতে না পারে। এভাবেই সময় অতিবাহিত হতে থাকলে চার্লস খেয়াল করে মেয়েটির অবস্থা বেশ খারাপ হয়ে গেছে। তাই সে মেয়েটির মুখের বাঁধন খুলে দেয় এবং মেয়েটিকে বলে, আমি তোমাকে বিশ্বাস করে বাঁধন খুলে দিচ্ছি, তুমি যদি সত্যিই আমাকে সাহায্য করার জন্য এসে থাকো তাহলে সামনের ক্লাবের দিকে নজর রাখো, কেউ বাইরে থেকে আসলেই তুমি আমাকে জানাবে, আমি একটু বিশ্রাম করে নেই। তখন মেয়েটি তার কথায় রাজি হয়। ইতিমধ্যে আমরা দেখতে পাই ক্লাবের বাইরে অপর একটি সন্ত্রাসী দল চলে এসেছে এবং তারা ক্লাবের মেম্বারদের উপর এলোপাথারি গুলি চালাতে শুরু করে। তাদের গুলি চালাতে দেখে মাই দ্রুত চার্লসকে ডেকে তোলে। সাথে সাথেই চার্লস তার স্নাইপার রাইফেল নিয়ে এক এক করে দুই পক্ষের সন্ত্রাসীদেরকে গুলি করে মারতে থাকে। চার্লসকে গুলি চালাতে দেখে মাই ভীষণ ভয় পেয়ে যায়, কারণ সে এই প্রথম এতটা কাছ থেকে মানুষকে মারা দেখছে, তাও আবার একজন খুনির পাশে থেকে। চার্লসের স্নাইপিং শটগুলো দেখতে দারুণ লাগছিল। সে এক এক করে মুরগির বাচ্চার মতো সকল সন্ত্রাসীদেরকে মারছিল। এভাবে এক পর্যায়ে চার্লস দুই পক্ষের সন্ত্রাসীদেরকে মারতে মারতে মাইকে ভয় পেতে দেখে থেমে যায়। পরের দিন আমরা অ্যাডভাইজার ভুনকে দেখতে পাই যে তার বস কাথার সাথে দেখা করতে গিয়েছিল। বস কাথা এই লোকটি ছিল খুবই অদ্ভুত টাইপের। তার পুরো শরীরে বিভিন্ন সাজারুর মতো কাটা লাগিয়ে আর মুখের মধ্যে শিকপুরে কোনো একটি কালো জাদুর চর্চা করছিল। অ্যাডভাইজার তার বসকে তাদের সাথে বিগত কয়েকদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো বলে। সে তার বসকে জানায় যে তাদের দলের বেশিরভাগ লোকই মারা গিয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য বিষয়টি হলো তাদেরকে কেউ স্নাইপিং করে মেরেছে। আর এটি হলো চিন্তার বিষয়, কারণ তার কাছে মনে হচ্ছে তাদের প্রতিপক্ষ কারোরই এত ক্ষমতা নেই যে তারা একজন স্নাইপার হায়ার করে এত দ্রুত লোকেদেরকে মারতে পারবে। এদিকে আমরা চার্লস এবং মাইকে একটি ট্যাক্সিতে কোথাও যেতে দেখতে পাই। মেয়েটি চার্লসকে জানায় যে তাকেও গুন্ডা বাহিনীরা আটক করেছিল, তাকেও বিক্রি করার জন্য পাচার করতে প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু সে সুযোগ পেয়ে তাদের কাছ থেকে পালিয়ে আসে। এজন্য মেয়েটি চাইছে যেন চার্লস এই পুরো র্যাকেটকে ধ্বংস করে। মেয়েটির মুখে এসব কথা শুনে চার্লস তখন তার কাছে পাচারকারীদের হেডকোয়ার্টার সম্পর্কে জানতে চায়। তখন মায় তাকে জানায় যে সে চেনে তাদের কথোপকথনগুলো। আবার ট্যাক্সি ড্রাইভার বেশ মনোযোগ দিয়ে শুনছিল। এই বিষয়টি মাথায় রেখো, মুভির শেষে একটা বড় টুইস্ট হতে চলেছে। এরপর তারা পৌঁছে যায় পাচারকারীদের হেডকোয়ার্টারে। পুরো এলাকা দেখে চার্লস বুঝতে পারে পাচারকারীরা বেশ শক্তিশালী আর সংখ্যায়ও অনেক। চারিদিকে বেশ কড়া নিরাপত্তা বেষ্টিত। সে যেমনটি ভেবেছিল তার চাইতেও বেশি শক্তিশালী এই পাচারকারী চক্র। বরং রাজাধন তাকে মিথ্যা বলেছিল যে এই পাচারকারী চক্রটি তেমন শক্তিশালী নয়। আর এ কারণেই চার্লস এবার মাইকে বিশ্বাস করতে শুরু করে। যেহেতু মাই নিজে থেকেই তাকে সাহায্য করেছে, তাই সে মনে করে মায়ের সাহায্যে সে এই পুরো মানব পাচারকারী চক্রটি নির্মূল করতে পারবে। এরপর চার্লস তার ক্লায়েন্ট রাজাধনের কাছে যায় তার পাওনা টাকা বুঝে নিতে। টাকা নিয়ে সে রাজাধনকে টর্চার করতে শুরু করে। সে বলে যে তুমি কেন আমাকে ওই চক্রের ব্যাপারে মিথ্যা বলেছ? আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি ওই চক্রটি অনেক বড়, কিন্তু যদিও তুমি আমাকে তাদের ব্যাপারে মিথ্যা বলেছ তারপরেও আমি তাদেরকে পুরোপুরি নির্মূল করে দেব, তবে আমার বিনিময়ে আরো বেশি টাকা লাগবে। তখন রাজাধন টাকা দিতে রাজি হয় আর চার্লস সেখান থেকে বেরিয়ে পড়ে তার বাকি কাজ সম্পন্ন করতে। এরপর চার্লস মাইকে সাথে নিয়ে আবার টেম্পল টাওয়ারে যায়। এদিকে আমরা কাথাকে দেখতে পাই সে ওই ক্লাবের সামনে এসেছে যেখানে তার লোকেদের সাথে ক্লাব মেম্বারদের মারামারি হয়েছিল। সে ক্লাব মেম্বারদের লোকেদেরকে বলে, আমি এখানে তোমাদের সাথে শান্তি চুক্তি করতে এসেছি। আমি খোঁজ পেয়েছি তোমার লোকেদের সাথে আমার লোকেদের মারামারি হয়েছে, যার মূল কারণ ছিল অন্য তৃতীয় একটি পক্ষ।
আর আমাদের দুজনের এই শত্রুতা তৃতীয় পক্ষ সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে। তাদের এই কথোপকথন টেম্পল থেকে চার্লস তার স্নাইপারের স্কোপ দিয়ে দেখছিল। এ সময় সে কাথাকে তার শত্রুপক্ষকে একটি সাদা হাতি উপহার দিতে দেখতে পায়, যেটি আবার ব্যাংককে শান্তির প্রতীক হিসেবে ব্যবহার হয়। এটি দেখে চার্লস পুরোই হতাশ হয়ে যায়, কারণ সে এতদিন ধরে দুই পক্ষের মধ্যে যে দ্বন্দ্ব বাঁধিয়ে আসছিল তা আজকে থেমে গিয়েছে। এজন্য পুরো পাচারকারী চক্রটিকে নির্মূল করতে হলে চার্লসকে এখন নতুন পরিকল্পনা করতে হবে। এরপর চার্লস আবার অস্ত্র কারবারি জিমির কাছে যায়। সে জিমির কাছে গিয়ে আরও অস্ত্র চায়, কিন্তু জিমি তার প্রস্তাবে রাজি হয় না। জিমি চার্লসকে বলে, আমি জানি তুমি কোন দলের লোকেদেরকে মারছো। এরা হলো এই দেশের সবচেয়ে বড় শক্তিশালী আর ভয়ঙ্কর মাফিয়া চক্র। তারা যদি একবার জানতে পারে আমি তোমাকে অস্ত্র সরবরাহ করেছি, তাহলে তারা আমাকে মেরে ফেলবে। কিন্তু চার্লস তার সিদ্ধান্তে অটল, তাই সে উল্টো জিমিকে হুমকি দেয়। সে জিমিকে বলে, তুমি যদি আমাকে অস্ত্র না দাও তাহলে তো আমি তোমাকে মেরে ফেলবো। এখন ভেবে দেখো তুমি কি চাও। এই কথা শুনে জিমি চার্লসকে তার আরেকটি ওয়্যারহাউসে নিয়ে যায়। এই ওয়্যারহাউসে জিমির কালেকশনে আরো বেশি লেটেস্ট সব ওয়েপনগুলো রাখা আছে। জিমির কালেকশনে AR-15, MP5, SMG 635, ACR, TAR-21, RPA-308 এবং M24A1 এর মতো ভারী ভারী আধুনিক অটোমেটিক অ্যাসাল্ট আর স্নাইপার রাইফেলের কালেকশন দেখে তো পুরো মাথা নষ্ট। এই অস্ত্রের কালেকশনগুলো আমাদের মতো চার্লসেরও ভীষণ পছন্দ হয়, তাই সে সেখান থেকে তার পছন্দের স্নাইপার রাইফেলটি নিয়ে নেয় এবং জিমির নাকে আঘাত করে সোজা করে দেয়। সে জিমিকে বলে, যদি পাচারকারী চক্রের কেউ তোমাকে জেরা করে তখন তুমি বলবে জোর করে সে আমার কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে গেছে। তুমি নিজের ইচ্ছায় আমাকে কোনো অস্ত্র দাওনি। তোমার মুখের আঘাতের চিহ্ন দেখে এরকম কথা বললে তারা অবশ্যই তোমার কথা বিশ্বাস করবে, তাহলে আর তারা তোমাকে মারবে না। এরপর চার্লস তার নতুন অস্ত্র নিয়ে পাচারকারী চক্রের হেডকোয়ার্টারের বাইরে একটি বিল্ডিং থেকে তাদের উপর টার্গেট করতে থাকে। সবাইকে তার নিশানায় পেয়ে গেলে সে এক এক করে তাদেরকে বৈশাখী মেলায় বেলুন ফাটানোর মতো করে বেশ মজা করে মারতে থাকে। কিন্তু চার্লস জানতো না পাচারকারীরাও তার বিপরীতে একজন স্নাইপারকে রেডি করে রেখেছে। তারা যেহেতু আগে থেকে সন্দেহ করছিল, তাই তারা জানতো কেউ হয়তো আবার তাদের উপরে হামলা করবে, তাই তারা প্রস্তুতি নিয়ে রেখেছিল। চার্লস যখন তাদের এক এক করে মারছিল তখন হঠাৎ একজন স্নাইপার চার্লসকে গুলি করে, আর গুলিটি চার্লসের কাঁধে লাগে। আর সে দ্রুতই শত্রুপক্ষের স্নাইপারকে ডিটেক্ট করে পাল্টা গুলি করে। তবে চার্লসের লোকেশন শত্রুপক্ষের অনেকেই জেনে গেছে, তাই তারা সবাই তাকে মারার জন্য তার দিকে এগিয়ে আসছে। এটি দেখতে পেয়ে চার্লস তার স্নাইপার রাইফেল সেখানে রেখেই ছাদ থেকে দৌড়ে পালায়। নিচে নেমে একটি ট্রাক দেখতে পাই আর সেটি নিয়ে সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু গুন্ডারা তখনও তার পিছু লেগেছিল আর তাকে গুলি করছিল। তবে তাদের কাছে গাড়ি না থাকায় তারা কেউ তাকে আটকাতে পারে না। চার্লস দ্রুত ট্রাকটি নিয়ে মহাসড়কের মধ্যে ঢুকে পড়ে। হঠাৎ তার মনে হয় ট্রাকের মধ্যে কেউ রয়েছে, তাই সে তার ট্রাকটি থামায়। ট্রাকের পিছনের দরজা খুলে সে দেখতে পায় তার ভিতরে মায় রয়েছে আর তার সাথে আরো বেশ কয়েকটি মেয়ে রয়েছে। এই মেয়েগুলোকেও পাচার করার জন্য রেডি করা হয়েছিল আর তাদেরকে প্রস্টিটিউশনের কাজে লাগানো হতো। মেয়েগুলোকে দেখেই চার্লস তাদেরকে পালিয়ে যেতে বলে, কিন্তু মেয়েগুলো জানায় তারা ড্রাগের নেশায় আসক্ত, তাই তারা বেশিক্ষণ ড্রাগ ছাড়া থাকতে পারবে না। এজন্য সে মেয়েগুলোকে সেখানেই রেখে চলে যায়। পথে চার্লসের অবস্থা বেশ খারাপ হতে থাকে, কারণ তার গুলি লেগেছে। সে মাইকে জিজ্ঞাসা করে, তুমি ট্রাকের মধ্যে কি করছিলে? জবাবে মাই বলে, আমি মেয়েগুলোকে ছাড়াতে গিয়েছিলাম, কিন্তু তারই মধ্যে তুমি ট্রাক নিয়ে গুন্ডাদের আস্তানা থেকে পালিয়ে এসেছো আর আমি ট্রাকের মধ্যেই আটকা পড়ে গেলাম। এই কথা শুনে চার্লস মায়ের উপরে চিল্লাতে থাকে। এখানেও ড্রাইভার তাদেরকে খুব সন্দেহের নজরে খেয়াল করে। বিষয়টি মাথায় রেখো। এরপর মায় তাকে নিয়ে আবার টেম্পল টাওয়ারে ফিরে আসে আর তার চিকিৎসা করতে শুরু করে। এরপর আমরা অ্যাডভাইজারকে দেখতে পাই যে চার্লসের স্নাইপার রাইফেলটি খুঁজে পেয়েছে আর তারা জানতে পেরেছে এই রাইফেলটি জিমির, তাই তারা জিমির হোটেলে আসে। অ্যাডভাইজার জিমির কাছে জানতে চাই এই অস্ত্রটি সে কাকে বিক্রি করেছিল। তখন জিমি অ্যাডভাইজারকে চার্লসের শেখানো সেই কথাটি তোতা পাখির মতো বলে দেয়। অ্যাডভাইজার জিমির কথা বিশ্বাস করে, কিন্তু সে তার লোকেদেরকে জিমির উপরে নজর রাখতে বলে। অন্যদিকে টেম্পলের সাধুরা চার্লসকে প্রায় সুস্থ করে তুলেছে। সুস্থ হয়ে চার্লস পুনরায় গুন্ডাদেরকে মারতে থাকে।
সে জানে জিমির উপরে গুন্ডা বাহিনী নজরদারি রেখেছে, তাই সে তাদেরকে মেরে তাদের সেলফোন নিয়ে জিমির ক্লাবে জিমির সাথে দেখা করতে যায়। সে জিমিকে পুরো ঘটনা বুঝিয়ে বলে আর আরো অস্ত্রের জন্য তার সহযোগিতা চাই। তখন জিমি তাকে তার ওয়্যার হাউসের দিকে নিয়ে যেতে থাকে। এই সময় কাথার লোকেদের থেকে জিমি যে ফোনটি নিয়েছিল সেটিতে কাথার কল আসে। চার্লস কাথাকে বলে, আমি তোমার সকল লোকেদেরকে মেরে ফেলেছি আর তোমার দিকে আসছি। তুমি যদি বাঁচতে চাও তাহলে একটাই পথ খোলা আছে, আর সেটি হলো বন্দি করে রাখা সমস্ত মেয়েদেরকে মুক্ত করে দেওয়া। জবাবে কাথা বলে, আমি মেয়েদেরকে দিয়ে ব্যবসা করি না, বরং তাদেরকে ভালো থাকার ও খাওয়ার সুব্যবস্থা করে দিয়েছি। এরা খুবই গরিব আর পথশিশু, এদের বাবা মাই বরং এদেরকে এখানে বিক্রি করে দিয়েছে। তাদের শরীরের বিনিময়ে আমি তাদেরকে ভালো থাকা খাওয়ার জায়গা করে দিচ্ছি, আর এটি ছাড়া তাদের করে খাওয়ার মতো কিছুই নেই। এটা শুনে রাজাধনের প্রতি চার্লসের সন্দেহ তৈরি হয়, কারণ রাজাধন তাকে প্রস্টিটিউশনের ব্যাপারে ভিন্ন গল্প বলেছিল। এরপর জিমি তাকে তার ওয়্যার হাউসে নিয়ে যায়। সেখান থেকে প্রয়োজনীয় অস্ত্রপাতি নিয়ে সে তার টেম্পল টাওয়ারে ফিরে আসে অস্ত্রগুলো অ্যাসেম্বল করার জন্য। এরপর সে জিমিকে নিয়ে রাজাধনের পিছু করে। চার্লস দেখতে পায় রাজাধন একটি প্রস্টিটিউশন ক্লাবে ঢুকছে, তাই সেও সেখানে যায় কাস্টমার হিসেবে। আর সেখানে একজন মেয়েকে রাজাধনের ব্যাপারে জিজ্ঞাসা করে। মেয়েটি তাকে বলে যে সে হলো এই প্রতিষ্ঠানের মালিক আর সে উপরতলায় থাকে। চার্লস যখন রাজাধনের কাছে যেতে চাই তখন মেয়েটি চিল্লিয়ে বলতে থাকে, একজন লোক আমাদের বসকে মারার জন্য এসেছে। তখন রাজাধনের গার্ডরা চার্লসের উপরে হামলা করে, তবে চার্লসের সাথে তারা পেরে উঠছিল না। মুহূর্তের মধ্যেই চার্লস সবাইকে নাস্তানাবুদ করে ফেলে। চার্লসের বন্দুকের গুলির সামনে একসাথে 5 জন কোনোভাবে টিকতে পারছিল না, কারণ সেই বন্দুকগুলো কাস্টমাইজ করা ছিল। কিসের কাঠের দরজা আর কিসের ইটের দেয়াল, কোনোটাই তার বন্দুকের সামনে টিকতে পারছিল না। সবাইকে মেরে সে রাজাধনের রুমে চলে যায় আর তাকে সত্যি বলতে বাধ্য করে। তখন রাজাধন বলে, আমি তোমাকে যতগুলো ঘটনা বলেছি তার পুরোটাই মিথ্যা ছিল। কথা হলো আমার বাবা, কিন্তু আমার বাবা আমাকে কখনোই তার সাম্রাজ্যের ওয়ারিশ হিসেবে মনে করতো না। আমার বদলে সে একজন অ্যাডভাইজার রেখেছে যে আমার পরিবারের কেউ নয়। তাই আমি আমার বাবার রেপুটেশন নষ্ট করার জন্য তোমাকে দিয়ে এসব করিয়েছি। তুমি কেবলমাত্র অ্যাডভাইজারকে মেরে দাও, তাহলে আমার কাছে যত টাকা আছে সবই তোমাকে দিয়ে দেব, আর তোমাকে কেউ কিছুই বলবে না। তখন চার্লস রাজাধনের কথা মেনে নেয়। এরপর আমরা কাথাকে দেখতে পাই জিমিকে টর্চার করতে। সে জিমিকে প্রচন্ড অমানবিক টর্চার করছিল, কারণ তারা জানতে পেরে গেছে জিমি চার্লসের সাথে মিলিত রয়েছে। টর্চার সহ্য করতে না পেরে এক পর্যায়ে জিমি তাদেরকে চার্লসের ব্যাপারে সবকিছু বলে দেয়। এরপর কাথা ও অ্যাডভাইজার দুজনে মিলে চার্লসকে মারার পরিকল্পনা করতে থাকে। অ্যাডভাইজার কাথাকে পুলিশের সাহায্য নিয়ে চার্লসকে মারতে বলে। তাদের এখানে রাজাধনও ছিল, সে জানায় কারোর সাহায্য লাগবে না, সে একাই চার্লসকে মারতে পারবে, একবার তাকে দায়িত্বটা দেওয়া হোক। সেলের কথায় তার বাবা তখন রাজি হয়। এদিকে আমরা দেখতে পারি জিমিকে কাথার লোকেরা তখনও আটক করে রেখেছে। জিমি তখন তাদের সাথে বাহানা করে ওয়াশরুমে গিয়ে চার্লসকে ফোন করে এবং তাদের পরিকল্পনার ব্যাপারে জানায়। জিমি তাকে থাইল্যান্ড ছেড়ে যাওয়ার পরামর্শ দেয়। চার্লস অবশ্য তার কথা মেনে নেয়, কিন্তু মাইকে সেফ কোনো একটি জায়গাতে নিয়ে যাওয়ার কথা বলে যখনই সে তাদের থেকে ছাড়া পাবে। জিমিও তার কথায় তখন রাজি হয়। এরপর আমরা রাজাধনকে জিমির সাথে দেখতে পাই। তারা দুজন শুরু থেকেই একসাথে মিলিত হয়েছিল। তারা দুজনে মিলে চার্লসকে এখানে এনেছে অ্যাডভাইজারকে মারার জন্য, কিন্তু বর্তমানে অ্যাডভাইজারের বদলে রাজাধন চার্লসকেই মারতে চায়, কারণ তার শর্ত হলো তার বাবার নজরে হিরো হওয়া। তাই কে মরলো সেটাতে কোনো বিষয় নয়, এটি আবার জিমির পছন্দ না, তাই সে কখনোই চার্লসকে মারতে চায়নি। এই নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়, আর এক পর্যায়ে নিজের জানের ভয়ে জিমিকে তার কথায় রাজি হতে হয়। অন্যদিকে চার্লস ও মাইকে আমরা টেম্পলের টাওয়ারে দেখতে পাই। চার্লস মেয়েটিকে জানায় যে সে আমেরিকা ফিরে যাচ্ছে আর তার জন্য ব্যাংকক ছেড়ে যাওয়ার সকল বন্দোবস্ত করে রেখেছে। জিমি নামে একটি লোক এসে তাকে একটি সেফ জায়গায় নিয়ে যাবে। এরপর চার্লস যখন এয়ারপোর্টে পৌঁছে যায় তখন তার কাছে জিমির কল আসে। জিমি তাকে জানায় যে তার বলা লোকেশন মতো সে সেখানে গিয়েছিল, কিন্তু সেখানে টাকা পয়সা ছাড়া আর কাউকে জিমি খুঁজে পায়নি। এই কথা শুনে চার্লস খুবই চিন্তায় পড়ে যায়। সে যখন এয়ারপোর্ট থেকে বের হতে যাবে তখনই সেখানে কাথার লোকেরা চলে আসে এবং তাকে খুঁজতে থাকে। ফলে চার্লস বুঝতে পারে কেউ তাকে ফলো করছে। এরপর সে গুন্ডাদের একটি গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে টেম্পল টাওয়ারে। এখানে এসে বুঝতে পারে পাচারকারী চক্রের লোকেরাই তাকে তুলে নিয়ে গেছে। তাই সে সময় নষ্ট না করে কাথার হেডকোয়ার্টারে চলে যায়। গাড়ি দিয়ে দেওয়াল ভেঙে রুমের মধ্যে ঢুকে যায়। ভিতরে এসে সে কাথা ও অ্যাডভাইজারকে দেখতে পায়। সে কাথাকে গান পয়েন্ট করে
তবে ততক্ষণে কাথার সমস্ত গুন্ডারা চারিদিক থেকে চার্লসকে টার্গেট করে রেখেছে। সেখানে রাজাধনও ছিল, কিন্তু চার্লস এসবের তোয়াক্কা না করে কাথাকে বলে সমস্ত বন্দি মেয়েদেরকে ছেড়ে দিতে। কাথা বলে, আমি তোমার সমস্ত কথা মেনে নেব, তবে আমাকে বলো যে আমাকে মারার জন্য তোমাকে কন্ট্রাক্ট কে দিয়েছে। এই সময় সেখানে জিমি এসে উপস্থিত হয়, আর তাকে দেখে চার্লস বুঝতে পারে এখানে বড় একটা ঝামেলা হচ্ছে। তাই সে পুরো সত্যটা কাথাকে খুলে বলে। তখন রাজাধন চার্লসকে মারতে গেলে তার আগেই জিমি রাজাধনের মাথা ফুটো করে ওপারে পাঠিয়ে দেয়। পরিস্থিতি গরম হয়ে গেলে কাথা সবাইকে শান্ত হতে বলে। এরপর সে সব মেয়েদেরকে সামনে রাখে। মেয়েদের মধ্যে চার্লস মাইকে না দেখতে পেয়ে তার ব্যাপারে সে জানতে চায়। তখন অ্যাডভাইজার জানায়, এই নামের কোনো মেয়েকে আমরা চিনি না। তখন সে দেওয়ালে টানানো ছবিগুলো থেকে মাইকে খুঁজতে থাকে, কারণ এই দেয়ালে সমস্ত মেয়েদের ছবি ছিল। তারা সবাই কাথার হয়ে কাজ করে। সেখান থেকে মায়ের ছবি কাথাকে দেখিয়ে তার ব্যাপারে জানতে চাই। এই ছবি দেখে কাথা পুরো চমকে ওঠে, কারণ এই মেয়েটি 30 বছর আগে মারা গিয়েছে। এই মেয়ের ব্যাপারে এমন কোনো তথ্য জানতে পেরে চার্লসও বেকুব হয়ে যায়। তখন তার স্মরণ হতে থাকে যে মেয়েটিকে আমি দেখতাম সে ছিল মূলত মায়ের আত্মা, আর এ কারণে সে সব জায়গায় আমার সাথে থাকতো। এই মেয়ের আত্মাটি কেবলমাত্র চার্লসকে দেখতে পেত, কারণ মেয়েটি জানতো যে চার্লস সমস্ত মেয়েদেরকে এই বন্দিদশা থেকে মুক্ত করতে পারবে। পরিশেষে চার্লস সেই কাজটি করে। সে তার কাছে থাকা সমস্ত টাকা পয়সাগুলো কাথাকে দিয়ে দেয়, আর বিনিময়ে বন্দি মেয়েদেরকে তার সাথে মুক্ত করে নিয়ে যায়। মুভির শেষ দৃশ্যে আমরা মায়ের হাসি খুশি আত্মাকে দেখতে পাই, কারণ চার্লস তাকে দেওয়া কথা রেখেছে। আর চার্লসও খুবই খুশি, কারণ সে তার জীবনের সবচেয়ে মহৎ কাজটি করেছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। যদি আমাদের আজকের এক্সপ্লেনেশনটি আপনার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।